এডুকেশনাল ক্রিয়েটিভিটি চ্যানেলে সকলকে স্বাগত। আজ আমরা সিটেট প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন নিয়ে অ্যানালাইসিস করব। 21/1/2022 এই পরীক্ষাটি হয়েছিল। তো আমাদের একটা জিনিস মনে রাখতে হবে, ঝাড়খণ্ড টেট হোক আর সিটেট হোক আর ডব্লিউবি টেট হোক, সমস্ত পরীক্ষার ক্ষেত্রে এই সিটেটের প্রশ্নগুলো যদি আমরা খুব নিখুঁতভাবে সিটেটের প্যাডাগজিগুলো যদি আমরা নিখুঁতভাবে ডিসকাস করি বা আলোচনা করি, তাহলে কিন্তু আমাদের এখান থেকে কমন পাওয়ার প্রবণতা বৃদ্ধি পায় বা প্যাডাগজিগুলো উত্তর দেওয়ার জন্য আমাদের মধ্যে নিখুঁত দক্ষতা কিন্তু বৃদ্ধি পেয়ে থাকে। এই যদি আমরা এখান থেকে ভালো করে সিটেটের প্রশ্নগুলো খুব ভালো করে পড়াশোনা করি, এমনকি সিটেটের প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেনের সঙ্গে বিগত ডব্লিউবি টেটের কয়েকটি কোশ্চেনও মিলে গেছে, এটাও আমরা দেখেছি। তো সিটেটের কোশ্চেনগুলো আমি আপনাদের ইংলিশের সঙ্গে সঙ্গে বাংলাটাও বোঝাবো বা অ্যান্সার অ্যানালাইসিসও করব। দেখুন, আজকে আমরা 21/1/2022 কোশ্চেন নিয়ে আমরা আলোচনা শুরু করছি। তো খুব পজিটিভলি আপনারা দেখবেন, এমনকি আমি এই কোশ্চেনগুলো আপনাদের দিয়ে দেবো, আর এই ভিডিওর সঙ্গে মিলিয়ে আপনারা আমি যে কোশ্চেন পিডিএফ দেবো সেটা বার করে দাগিয়ে নিয়ে আপনারা প্র্যাকটিস করবেন, বা আপনারা এই ভিডিওটা যদি দেখে থাকেন তাহলেও আপনাদের এখান থেকে একটা তৈরি হয়ে যাবে, ধারণা তৈরি হয়ে যাবে। আমি চলে যাচ্ছি সরাসরি আমাদের আজকের কোশ্চেনে। এখানে দেখুন, প্রথম কোশ্চেন, হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটমেন্ট ইজ কারেক্ট অ্যাবাউট প্রিন্সিপালস অফ চাইল্ড ডেভেলপমেন্ট? শিশু বিকাশের ক্ষেত্রে নিচের কোন স্টেটমেন্টটি কারেক্ট, মানে সত্য? ডেভেলপমেন্ট অকার্স ফ্রম সেন্ট্রাল পার্ট অফ দ্য বডি টুয়ার্ডস পেরিফেরাস। ডেভেলপমেন্ট ঘটে সাধারণত আমাদের বডির সেন্ট্রাল পার্ট থেকে, আমাদের শরীরের কেন্দ্রবিন্দু থেকে পেরিফেরাস পরিধির দিকে অগ্রগতি সম্পন্ন হয়। ডেভেলপমেন্ট ইজ নট ইনফ্লুয়েন্সড বাই দ্য হেরিডিটি অ্যান্ড এনভায়রনমেন্ট। ডেভেলপমেন্ট হেরিডিটি বা এনভায়রনমেন্ট সম্পর্কে, হেরিডিটি বা পরিবেশ বা বংশগতির উপর নির্ভর করে না, এটা কিন্তু কখনোই হতে পারে না। প্রথম পয়েন্টটা আমরা আন্ডার কনসিডারে রেখে দিচ্ছি। ডেভেলপমেন্ট ইন ওয়ান ডোমাইন ডাজ নট হ্যাভ এনি ইনফ্লুয়েন্স অন ডেভেলপমেন্ট ইন আদার ডোমেইনস। ডেভেলপমেন্ট এমন একটি ডোমেইন, এমন একটি দিক, ডাজ নট হ্যাভ এনি ইনফ্লুয়েন্স অন ডেভেলপমেন্ট ইন আদার ডোমেইন, মানে বলতে চাই যে ডেভেলপমেন্টে একটা ডোমেইনের উপরে আরেকটা ডোমেইন কখনো প্রভাবিত হয় না, সেটা হতেই পারে না। প্রত্যেকটা ডেভেলপমেন্টের সঙ্গে প্রত্যেকটা ডেভেলপমেন্টের একটি সম্পর্ক আছে। ডেভেলপমেন্ট ইজ পিওরলি কোয়ান্টিটিভ অ্যান্ড ক্যান বি মেজার্ড প্রিসাইসলি। বলছে ডেভেলপমেন্ট বিকাশ হলো কোয়ান্টিটিভ, কখনোই না। ডেভেলপমেন্ট আছে কোয়ালিটেটিভ, ক্যান বি মেজার্ড প্রিসাইসলি, এটা সঠিকভাবে নিখুঁতভাবে পরিমাপ করা যায়। তো কখনোই এটা নিখুঁতভাবে বা সঠিকভাবে পরিমাপ করা যায় না। তাহলে আমাদের উত্তর চলে আসছে 1 নম্বর, ডেভেলপমেন্ট অকার্স ফ্রম সেন্ট্রাল পার্ট অফ দ্য বডি টুয়ার্ডস পেরিফেরাস। কেন? এটাকে বলা হয় প্রক্সিমোডিস্টাল। দুই ধরনের ডেভেলপমেন্টের কথা বলছি। সেফালোকর্ডিয়াল, যেটা আমাদের মাথা থেকে গোড়ালির দিকে আসে, প্রথম মানে শিশু জন্মের আগে বা জন্মের পর থেকে মাথার বিকাশ বা মাথার বৃদ্ধি পায়, তারপরে আস্তে আস্তে ধীরে ধীরে শরীরের চারিদিকে বৃদ্ধি পায়। প্রক্সিমোডিস্টাল ডেভেলপমেন্ট হলো দ্যাট ডেভেলপমেন্ট অকার্স ফ্রম সেন্ট্রাল পার্ট অফ দ্য বডি টুয়ার্ডস পেরিফেরাস। সেন্ট্রাল পার্ট থেকে আমাদের পরিধির দিকে এই ডেভেলপমেন্টটা সম্পন্ন হয়। ইট ইজ অলসো নোন অ্যাজ প্রক্সিমোডিস্টাল প্রিন্সিপাল অফ ডেভেলপমেন্ট। ডেভেলপমেন্টের প্রক্সিমোডিস্টাল প্রিন্সিপাল খুব ভালো করে মুখস্থ রাখবেন, এখান থেকে কোশ্চেন আসবেই। এসছে, এর আগের বারই কোশ্চেন এসছে, তার আগের বারও এসছে এখান থেকে। আচ্ছা, এরপরে হচ্ছে ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট অ্যামং চিলড্রেন গেটস ইনফ্লুয়েন্স বাই। এই যে ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট, ভাষার বিকাশ এবং চিলড্রেনদের মধ্যে গেটস ইনফ্লুয়েন্স বাই, কিসের দ্বারা প্রভাবিত হয়? জেনেটিক অনলি, মানে বংশগতি বা হেরিডিটির ব্যাপার, জিনগত ব্যাপার। এনভায়রনমেন্ট অনলি, শুধু পরিবেশের উপর। জেনেটিক অ্যাজ ইউজুয়াল অ্যাজ এনভায়রনমেন্ট, বংশগতি আবার পরিবেশ। নেইদার জেনেটিক নর এনভায়রনমেন্ট, পরিবেশও না বংশগতিও না। কোনটি ঠিক? তাহলে এখানে আমরা সঠিক উত্তর হচ্ছে 3 নম্বর। কারণ আমাদের মানুষের সমস্ত বিকাশ, আমি তোমাদেরকে বিকাশের উপরে ক্লাসে করেছি যে সমস্ত বিকাশ জেনেটিক বা এনভায়রনমেন্ট, বংশগতি বা পরিবেশের মিথস্ক্রিয়ার ফলে, ইন্টারেকশনের ফলে। তো ল্যাঙ্গুয়েজ অ্যান্ড স্পিচ ডেভেলপমেন্ট অ্যামং চিলড্রেন গেটস ইনফ্লুয়েন্স বাই জেনেটিক্স অ্যাজ ওয়েল অ্যাজ এনভায়রনমেন্ট। খুব ভালো করে মনে রাখবো, কারণ আমাদের সমস্ত বিকাশ এই দুটি দ্বারা প্রভাবিত হয়, একটা হচ্ছে বংশগতি আর একটা হচ্ছে পরিবেশ, নেচার বা নাচার। এবার আসি প্রোগ্রেসিভ ক্লাসরুম গিভস প্রাইমেসি টু সাইলেন্ট লিসনিং অনলি।
এই প্রোগ্রেসিভ ক্লাসরুম বলা হচ্ছে প্রগতি সম্পন্ন যে বর্তমান শ্রেণীকক্ষ, যা শিশুকেন্দ্রিক শ্রেণীকক্ষ, এই প্রোগ্রেসিভ ক্লাসরুমের কথা বলা হয়েছে এখানে। গিভস প্রাইমারিসি টু সাইলেন্ট লিসনিং অনলি, এখানে শুধু মুখ্যতা দেওয়া হয় বা গুরুত্ব দেওয়া হয় সাইলেন্ট লিসনিংয়ের উপরে, না কখনোই না। 2, রেসপেক্টস ইন্ডিভিজুয়াল ডিফারেন্স এবং লার্নার্স, এখানে লার্নারদের মধ্যে ব্যক্তিগত বৈষম্যের উপরে গুরুত্ব দেওয়া হয়। ইজ মার্কস ওরিয়েন্টেড, এটা নাম্বার ভিত্তিক। ইজ বেসড অন বিহেভিয়ারিস্টিক প্রিন্সিপাল অফ লার্নিং, এটা হচ্ছে শিক্ষণের আচরণবাদী নীতির দিকে মুভ করছে, কিন্তু না, এটা হচ্ছে ইন্ডিভিজুয়াল ডিফারেন্স। কারণ প্রোগ্রেসিভ ক্লাসরুম বা চাইল্ড সেন্ট্রিক ক্লাসরুমে বিভিন্ন ধরনের বাচ্চা থাকে, প্রত্যেকটা বাচ্চাকে আমরা ইন্ডিভিজুয়াল ডিফারেন্সের উপরে ভিত্তি করে, তাদের ব্যক্তিগত বৈষম্য, তাদের নিজস্বতা থাকে, সেই নিজস্বতার উপরে ভিত্তি করে তার কাঙ্ক্ষিত আচরণে বা কাঙ্ক্ষিত শিক্ষার লক্ষ্যে পৌঁছাবো, এটা হচ্ছে প্রোগ্রেসিভ ক্লাসরুমের অন্যতম লক্ষ্য। A progressive classroom respects individual difference among learners. It is a best learning place for students to experience real world situation rather than rote memorization. এখানে বলা হচ্ছে রিয়েল প্রকৃতি বিশ্ব সম্পর্কে বা অবস্থা সম্পর্কে জানা, পরিবর্তে রোট মেমোরাইজেশন মানে নির্বোধের মতো যে মুখস্থ করা, তার পরিবর্তে রিয়েল ওয়ার্ল্ড সম্পর্কে মানে প্রকৃত বিশ্ব সম্পর্কে জানা প্রোগ্রেসিভ ক্লাসরুমের ক্ষেত্রে খুবই উল্লেখযোগ্য। উইথ দ্য আন্ডারস্ট্যান্ডিং অফ ইন্ডিভিজুয়াল ডিফারেন্স ইন দ্য ক্লাসরুম, টিচার অ্যান্ড লার্নার্স ক্যান হেল্প ইচ আদার মেকিং টিচিং লার্নিং প্রসেস এফেক্টিভ দ্যাট ফার্দার প্রমোট বেটার অ্যাকাডেমিক রেজাল্ট। ভালো অ্যাকাডেমিক রেজাল্ট করার জন্য বা ফর্মেটিভের জন্য, ক্লাসে ভালো পড়াশোনা করার জন্য এই প্রোগ্রেসিভ ক্লাসরুমে ইন্ডিভিজুয়াল যে ডিফারেন্স থাকবে সেই ইন্ডিভিজুয়াল ডিফারেন্সটা শিক্ষককে বুঝতে হবে, সেটার হবে টিচার আর লার্নারের মধ্যে একসঙ্গে সহযোগিতার মধ্যে দিয়ে এই প্রোগ্রেসিভ ক্লাসরুমটা ইম্প্যাক্টফুল করে তুলতে হবে। ইন লরেন্স কোলবার্গ, খুবই ইম্পর্টেন্ট একটি টপিক, লরেন্স কোলবার্গ থিওরি অফ মোরাল ডেভেলপমেন্ট, ওবেইং রুলস টু অ্যাভয়েড পানিশমেন্ট। আমরা লরেন্স কোলবার্গের যে স্টেজগুলো আমরা পড়েছি তার মধ্যে একটি স্টেজে, কোন স্টেজে আমরা পড়েছি কি প্রি কনভেনশনাল স্টেজ, কনভেনশনাল স্টেজ আর পোস্ট কনভেনশনাল স্টেজ, আমরা এই তিনটে স্টেজ পড়েছি। তো এই ওবেইং রুলস মানে নিয়ম মেনে চলা বা পানিশমেন্ট বা রিওয়ার্ড বা পুরস্কার, এই লরেন্স কোলবার্গের প্রি কনভেনশনাল স্টেজে আমরা এটা দেখতে পাই। কিন্তু এটা কিন্তু খুব সুন্দর করে কোলবার্গের এটা 2022 সালে এসেছিল। এবার চলে আসি 5 নম্বর কোশ্চেন। ইন অর্ডার টু ফ্যাসিলিটেট দ্য লার্নার প্রসেস আ টিচার শুড ইউজ স্ট্র্যাটেজিস হুইচ এমফাসিস অন। ইন অর্ডার টু ফ্যাসিলিটেট দ্য লার্নার প্রসেস, লার্নিং প্রসেস, এই শিক্ষণ প্রক্রিয়াটাকে পরিচালনা করার জন্য টিচার একটি শিক্ষক উচিত ইউজ স্ট্র্যাটেজি হুইচ এমফাসিস, কোন স্ট্র্যাটেজির উপরে জোর দেবেন একটি শিক্ষক, কোন স্ট্র্যাটেজির উপরে। দ্য প্রোগ্রেশন অফ কনসেপ্ট ফ্রম কমপ্লেক্স টু সিম্পল, কনসেপ্টগুলো কমপ্লেক্স জটিল থেকে সহজের দিকে নিয়ে যাবে। দ্য প্রাইমাসি অফ কনভার্জেন্ট থিঙ্কিংয়ের উপর গুরুত্ব দেবে। কনভার্জেন্ট থিঙ্কিং হচ্ছে অভিসারী কেন্দ্রমুখী যে চিন্তাভাবনা, যেটা বুদ্ধিমান শিশুর ক্ষেত্রে উল্লেখযোগ্য নয়। কনভার্জেন্ট হচ্ছে ডাইভার্জেন্টের বিপরীত, ডাইভার্জেন্ট মানে চারিদিকে ছড়িয়ে যাওয়া, অপসারী। ডাইভার্জেন্ট হচ্ছে ট্যালেন্ট বা বুদ্ধিমান শিশুদের, ইন্টেলিজেন্ট শিশুদের একটা অন্যতম বৈশিষ্ট্য। এক্সপ্লোরিং দ্য রিলেশনশিপ বিটুইন ডিফারেন্ট কনসেপ্ট, এক্সপ্লোরিং ব্যাখ্যা করা দ্য রিলেশনশিপ মানে সম্পর্ক বিটুইন ডিফারেন্ট কনসেপ্ট, বিভিন্ন ধারণার মধ্যে দিয়ে রিলেশনশিপ তৈরি করে সেগুলোকে ব্যাখ্যা করা। ক্রিয়েটিং কম্পিটিটিভ কালচার এবং স্টুডেন্টের মধ্যে দিয়ে প্রতিযোগিতামূলক সংস্কৃতি তৈরি করা। তাও হতেই পারে না, কখনোই হতে পারে না যে কম্পিটিটিভ একটা পরিবেশ তৈরি করা। উত্তর হবে 5-এর 3, এক্সপ্লোরিং দ্য রিলেশনশিপ বিটুইন ডিফারেন্ট কনসেপ্টস, বিভিন্ন কনসেপ্টের মধ্যে, বিভিন্ন ধরনের কনসেপ্টের মধ্যে একটা সম্পর্ক তৈরি করা। এটাই হলো এর মূল উদ্দেশ্য। একটা শিক্ষকের লার্নিং প্রসেস, শিক্ষণ প্রক্রিয়া সম্পন্ন করার জন্য একটা গুরুত্বপূর্ণ স্ট্র্যাটেজি হতে পারে। In order to facilitate the learning process, a teacher should use strategy which emphasizes on exploring the relationship between different concepts. Teacher must use those instructional strategies that allow a student to make meaningful connection between the concept learned in class and real life situation. সে ক্লাসের মধ্যে যে সমস্ত পড়াশোনাগুলো হচ্ছে তার সঙ্গে সে বাস্তব জীবনের সঙ্গে একটা অর্থ খুঁজে পাবে, এটাই উদ্দেশ্য। তার জন্য এক্সপ্লোরিং দ্য রিলেশনশিপ বিটুইন ডিফারেন্ট কনসেপ্ট এটা খুবই গুরুত্বপূর্ণ। 6, লেফ ভাইগোটস্কিস থিওরি মেইনলি ফোকাস অন এক্সপ্লেইনিং। ভাইগোটস্কি হচ্ছে আমাদের জানি
সামাজিক বিকাশের উপরে গুরুত্ব দিয়েছেন। তো ভাইগোটস্কি, লেভ ভাইগোটস্কি অবশ্যই সামাজিক বিকাশের উপর গুরুত্ব দেবেন। তিনি কখনো মেমোরি বা রোট লার্নিংয়ের উপরে গুরুত্ব দেননি। দ্য ইম্প্যাক্ট অফ হেরিডিটি অ্যান্ড ডেভেলপমেন্ট, তিনি হেরিডিটি ডেভেলপমেন্টের কথা ওনার তত্ত্বে বলেননি। দ্য রোল অফ কালচারাল টুলস ইন কোগনিটিভ ডেভেলপমেন্ট, জ্ঞানমূলক বিকাশের ক্ষেত্রে এই সংস্কৃতি যে বিকাশটা, সেটা ভূমিকাটা ভালোই বলেছেন লেভ ভাইগোটস্কি। দ্য বায়োলজিক্যাল মডেল অফ সোশিয়ালাইজেশন, সোশিয়ালাইজেশনের জৈবিক মডেল, এটাও তিনি বলেননি। দ্য ইম্প্যাক্ট অফ অ্যাট্রিবিউশন প্যাটার্ন অর মোটিভেশন, মোটিভেশনের অ্যাট্রিবিউশন প্যাটার্ন, এটাও তিনি বলেননি। উত্তর হবে দ্য রোল অফ কালচারাল টুলস ইন কোগনিটিভ ডেভেলপমেন্ট। কালচারাল কথাটা যেখানেই থাকবে সেটাই লেভ ভাইগোটস্কির উত্তর কিন্তু হবে, কারণ কালচারাল টুলস ইন কোগনিটিভ ডেভেলপমেন্ট, কালচারাল বিকাশ, সাংস্কৃতিক বিকাশ, সামাজিক সংস্কৃতির বিকাশের বা নির্মিতবাদের কথা কিন্তু লেভ ভাইগোটস্কি বলেছেন। দ্য কালচারাল টুলস হেল্প আপ দ্য মাস্টার সাইকোলজি ফাংশন লাইক মেমোরি, পারসেপশন অ্যান্ড অ্যাটেনশন ইন ওয়েজ অ্যাপ্রোপ্রিয়েট টু আওয়ার কালচার। এই কালচারাল টুলসটা একটা সাইকোলজিক্যালিভাবে আমাদের মেমোরি, আমাদের যে পারসেপশন, প্রত্যক্ষণ কতটুকু বা অ্যাটেনশন, সেইগুলোকে আমাদেরকে দৃঢ় ভিত্তির উপর তৈরি করে। ডিউরিং আ ডিসকাশন অন ক্রিকেট, ক্রিকেট একটা ডিসকাশন চলছে, আর টিচার ইজ পজিং কোশ্চেন্স মোস্টলি টু বয়েজ অ্যান্ড নট টু বি গার্লস। ম্যাক্সিমাম কোশ্চেন ক্রিকেট সম্পর্কে, ক্রিকেট ছেলেরা খেলে, বেশিরভাগ ছেলেদেরই খেলতে দেখা যায়। তো মোস্ট ক্রিকেট কোশ্চেন নিয়ে ছেলেদের কোশ্চেন করছে, মেয়েদের এখান থেকে পজ করে রাখছে, মেয়েদের কোশ্চেন করা হচ্ছে না। দিস অ্যাক্ট অফ টিচার ইজ এক্সাম্পল, এটাকে কী ধরনের এক্সাম্পলটা বলা হয়? একটা হচ্ছে জেন্ডার এম্পাওয়ারমেন্ট, একটা হচ্ছে লিঙ্গ এম্পাওয়ারমেন্ট, শক্তি, জেন্ডার বায়াস, লিঙ্গ বৈষম্য, জেন্ডার রিলেভেন্স, লিঙ্গ প্রসঙ্গ, জেন্ডার থ্রেট, লিঙ্গর ভয় বা থ্রেট। কিন্তু এটা সবসময় বলবো জেন্ডার বায়াস, লিঙ্গ প্রসঙ্গ। জেন্ডার বায়াস কথাটা বা লিঙ্গ বৈষম্য মাথাটায় ঢুকে নেবো, এরকম ধরনের কোশ্চেন আসলে আমরা এই উত্তর দেব। তো এখানে আমরা বলতে পারি যে জেন্ডার বায়াসটা আমি এর আগের ক্লাসেও খুব ভালো করে বলেছি, আমি তোমাদেরকে পড়ার সময় তোমরা একটু দেখে নেবে। এটা জেন্ডার ডিসপ্যারিটি কখনোই থাকবে না একটা ক্লাসরুমে। সোসাইটি, এই সমাজে সবাই সমান, এখানে জেন্ডার বায়াস বা লিঙ্গ বৈষম্য সমাজের তৈরি। ইন এ চাইল্ড সেন্টার্ড ক্লাসরুম আ টিচার গিভস ইম্পর্টেন্স, চাইল্ড সেন্টার্ড ক্লাসরুমে টিচার কিসের উপর গুরুত্ব দেবে? ফ্রিকোয়েন্ট অবজেক্টিভ টাইপ এক্সামিনেশন, সবসময় নৈর্ব্যক্তিক এমসিকিউ, এ কালাম বি কালাম লাও, এই সমস্ত কোশ্চেন দেবে? নো। অ্যাক্টিভ নলেজ কনস্ট্রাকশন প্রসেস, এখানে সক্রিয়ভাবে জ্ঞান নির্মাণ করবে। কমপ্লিশন অফ সিলেবাস ইন হোয়াট এভার ওয়ে পসিবল, যে করেও সিলেবাস শেষ করবে। স্ট্রিক্ট ডিসিপ্লিনারি প্র্যাকটিস বেসড অন পানিশমেন্ট, পানিশমেন্টের উপর ভিত্তি করে পানিশমেন্ট দেবে বা স্ট্রিক্ট ডিসিপ্লিন তৈরি করবে, এটা কখনোই না। তাহলে এখানে উত্তর হবে যে চাইল্ড সেন্ট্রিক ক্লাসরুমে অ্যাক্টিভ নলেজ কনস্ট্রাকশন হবে, মানে জ্ঞানের নির্মাণ হবে। এখানে এটাই উত্তর হবে 8-এর 2, জ্ঞান নির্মাণ হবে। In a child-centered classroom, a teacher gives importance to active knowledge construction process to help the child development knowledge and skill need in all areas. তার শিশুর সমস্ত এরিয়া বা সমস্ত দিকের বিকাশের জন্য অবশ্যই তাদেরকে অ্যাক্টিভভাবে জ্ঞান নির্মাণ করতে বলবে। জ্ঞান নির্মাণ করাটাই সব চাইল্ড সেন্টার্ড ক্লাসরুমের সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা বা শিশুকে মূল্য দেওয়া। হুইচ অফ দ্য ফলোয়িং ইজ প্রাইমারি এজেন্ট অফ সোশিয়ালাইজেশন ফর চিলড্রেন? আমি সোশিয়ালাইজেশন পড়ানোর সময় কিন্তু এটা বারবার বলেছি। প্রাইমারি কোনটা? প্রাইমারি স্টেজ হচ্ছে ফ্যামিলি। প্রাইমারি স্টেজ মুখ্য একটি সংস্থা হচ্ছে সোশিয়ালাইজের, সামাজিকরণের প্রক্রিয়া হচ্ছে ফ্যামিলি। তারপরে ফ্যামিলির পরে আসছে আপনার হচ্ছে স্কুল। এগুলো আমাদের গৌণ প্রক্রিয়া, গৌণ সোশ্যালাইজেশন। বুকস অ্যান্ড ম্যাগাজিন কখনোই নয়। ইমিডিয়েট ফ্যামিলি, ইমিডিয়েট ফ্যামিলি মানে যে ফ্যামিলিতে তুমি পাচ্ছ জন্মের পরে, তাই বলছি ইমিডিয়েট ফ্যামিলি। প্যারেন্টস ওয়ার্ক প্লেস, প্যারেন্টসের ওয়ার্ক প্লেস। স্টাফ হসপিটাল নো, কোনোটি নয়। তাহলে এখানে উত্তর হচ্ছে ইমিডিয়েট ফ্যামিলি। ইমিডিয়েট ফ্যামিলি ইজ দ্য প্রাইমারি এজেন্ট অফ সোশ্যালাইজেশন ফর চিলড্রেন। It is through the family that a child develops an initial sense of self and assimilates their culture and identity with their community. এই ফ্যামিলির মধ্যে দিয়ে শিশু তার সংস্কৃতি বা তার কমিউনিটি, তার সম্প্রদায়ের মধ্যে তার সেন্স বা হিউমর দিয়ে প্রথম পরিচয় ঘটে। কংক্রিট অপারেশন স্টেজ ইন যা পিয়াজে থিওরি অফ কগনিটিভ ডেভেলপমেন্ট করসপন্ডেন্স টু দ্য এজ গ্রুপ। কংক্রিট অপারেশন স্টেজ, পিয়াজের যে জ্ঞানমূলক বিকাশ থিওরি আছে, তত্ত্ব আছে, সেই কংক্রিট অপারেশনাল স্টেজ কোন বয়সে গিয়ে? জন্ম থেকে 2 বছর, 2 থেকে 7 বছর, 7 থেকে 11 বছর, অ্যাবাভ 11 বছর। এখানে উত্তর হবে 3, 7 থেকে 11 বছর।
ইট ইজ ক্যারেক্টারিস্টিক বাই দ্য ডেভেলপমেন্ট অফ রেশনাল অ্যান্ড অর্গানাইজ থিঙ্কিং অ্যামং দ্য চিলড্রেন। খুব ভালো করে মনে রাখতে হবে, এই মূর্ত সক্রিয় টেস্ট আবার কংক্রিট অপারেশন টেস্ট 7 থেকে 11, এটা শিশুদের হচ্ছে স্কুলেস। এই সময় শিশুরা মুক্ত বিষয়কে নিয়ে রেশনাল বা চিন্তা করতে তারা শুরু করে, এটা খুব মনে রাখতে হবে। এই সময় তারা চিন্তা করতে শুরু করে। এই কোশ্চেনটা কিন্তু এখান থেকে আসতে পারে। You are a teacher who believes that children learn at varied pace and in different ways. In your class, you will plan assessment which. তুমি একজন টিচার, একটি ক্লাসে তুমি কি বিশ্বাস করো যে চিলড্রেন লার্ন অ্যাট ভ্যারিড পেস, চিলড্রেন শিখবে বিভিন্ন গতিতে অ্যান্ড ইন ডিফারেন্ট ওয়েজ, বিভিন্ন পথে। ইন ইউর ক্লাস, তোমার ক্লাসে, ইউ উইল প্ল্যান অ্যাসেসমেন্ট উইথ, তুমি কীভাবে মূল্যায়ন করতে পারো সেই ব্যাপারটা। তুমি যে চিলড্রেন শিখছে যে বিভিন্ন গতিতে এবং বিভিন্ন পথে, তুমি সেটা কিভাবে একটি ক্লাসরুমে অ্যাসেসমেন্ট করবে, মূল্যায়ন করবে, তুমি একজন টিচার হিসেবে সেই পরিকল্পনা তুমি কীভাবে করবে। ইজ সেম ফর অল স্টুডেন্ট, এই মূল্যায়নটা সবার জন্য সম্পন্ন হবে। ইনক্লুডস অবজেক্টিভ টাইপ কোশ্চেন্স অনলি, শুধুমাত্র অবজেক্টিভ টাইপ কোশ্চেন এখানে বলা হবে। ইজ নট রিলেটেড টু হাউ চিলড্রেন লার্ন, এখানে কিভাবে শিশুরা শিখবে সেই সম্পর্কে কোনো কিছুই বলা নেই। ইজ বেসড অন ডিফারেন্ট মেথডস অফ অ্যাসেসমেন্ট, এটা বিভিন্ন ধরনের মূল্যায়নের উপরে ভিত্তি করে এই পদ্ধতি তৈরি হবে, বিভিন্ন পদ্ধতি। তাহলে এখানে আমার চিলড্রেনের ভ্যারাইটি পেস অ্যান্ড ইন ডিফারেন্ট ওয়েসে সে শিখছে কিনা সেটা জানার জন্য অবশ্যই এখানে ডিফারেন্ট টাইপস অফ অ্যাসেসমেন্ট অ্যাপ্লাই করতে হবে। তাহলে এখানে উত্তর হবে 4। তাহলে এই ধরনের সিচুয়েশানে এ টিচার উইল প্ল্যান অ্যাসেসমেন্ট হুইচ ইজ বেসড অন ডিফারেন্ট মেথডস অফ অ্যাসেসমেন্ট। এই ডিফারেন্ট মেথডস অফ অ্যাসেসমেন্ট টিচার উইল ইভালুয়েট, এনগেজ, মোটিভেট অ্যান্ড রিচ দ্য স্টুডেন্ট ইন এ বেটার ওয়ে। কীভাবে তারা এনগেজ করতে পারবে, মানে ওই কাজের মধ্যে প্রবেশ করতে পারবে, মোটিভেট হবে, আগ্রহী হবে, অ্যান্ড রিচ দ্য স্টুডেন্ট ইন এ বেটার ওয়ে, কীভাবে স্টুডেন্টরা আরও নতুন কোনো ভালো পথ খুঁজে পাবে। এবার আসি ভারতদাকে। অ্যাজ পার লেভ ভাইগটস্কি থিওরি, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ অ্যান এফেক্টিভ স্ট্র্যাটেজি অফ স্ক্যাফোল্ডিং দ্য টিচিং লার্নিং প্রসেস। ভাইগটস্কির থিওরি অনুযায়ী হুইচ অফ দ্য ফলোয়িং ইজ অ্যান এফেক্টিভ স্ট্র্যাটেজি, নিচের কোনটি একটি প্রভাবিত কৌশল অফ স্ক্যাফোল্ডিংয়ের দ্য টিচিং লার্নিং প্রসেস। টিচিং লার্নিং প্রসেসে স্ক্যাফোল্ডিং যে ভাড়াবন্ধন, লেভ ভাইগটস্কি থিওরির ভাড়াবন্ধন কতটা এফেক্টিভ, নিচের মোট 4টে অপশান আছে। প্রোভাইডিং রিজিড স্টেপ বাই স্টেপ ইনস্ট্রাকশন টু সলভ প্রবলেম, কোনো সমস্যার সমাধান করতে গিয়ে স্টেপ বাই ধাপে ধাপে কঠিন কোনো ইনস্ট্রাকশন দেওয়া। পানিশিং দ্য চিলড্রেন ফর ইনকারেক্ট অ্যান্সার, মানে ভুল উত্তরের জন্য তাকে পানিশ করা, মানে শাস্তি দেওয়া। গিভিং হিন্টস অ্যান্ড কিউজ ইফ যদি চিলড্রেন আর স্ট্রাক অ্যাট সাম পয়েন্ট হোয়াইল সলভিং দ্য প্রবলেম। গিভিং হিন্টস, কিছু তাকে ক্লু দাও বা কিছু নমুনা হিন্টস দাও যখন সে প্রবলেম সলভ করতে যাবে, যাতে সে একটা সেই পয়েন্টে পৌঁছাতে পারে, তার জন্য একটা নমুনা দিতে বলছে। সে যখন সমস্যার সমাধান করবে, গিভিং হিন্টস দিতে বলছে, হিন্টস প্রদান করেন। কিউজ দাও ইফ চিলড্রেন আর স্টক অ্যাট সাম পয়েন্ট, যাতে চিলড্রেন একটা নির্দিষ্ট পয়েন্টে পৌঁছাতে পারে, আইল সলভিং দ্য প্রবলেম, যখন সে সমস্যার সমাধান করবে। তারপরে পয়েন্টটা হচ্ছে কমপ্লিট নন ইন্টারফারেন্স অফ টিচার্স ইন দ্য প্রসেস। এখানে সম্পূর্ণভাবে টিচার এখানে মানে ইন্টারফেয়ার করবে না। তাহলে এখানে উত্তর হয়ে যাবে লেভ ভাইগটস্কির মতে স্ক্যাফোল্ডিং মানে ভাড়াবন্ধন, কোনো কিছুকে সাপোর্ট করা। একজন এমকেও কথার অর্থ হচ্ছে মোর আদার্স পারসন, কোনো মোর নলেজ পারসন, কোনো জ্ঞানী ব্যক্তির দ্বারা যে পাচ্ছে না যে বাচ্চাটা, তাকে সহযোগিতা করা। স্ক্যাফোল্ডিং বলছে ভাড়াবন্ধন, এটাকে এমকেও ভাড়াবন্ধন। উত্তর হচ্ছে 12-3। আমি ভাইগটস্কি আমি যে ক্লাসটা দিয়েছি ওটা পড়লে কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটমেন্ট ইজ কারেক্ট অ্যাবাউট ইন্টেলিজেন্ট, কোন স্টেটমেন্টটি ইন্টেলিজেন্টের এখানে হচ্ছে কারেক্ট অপশান হিসেবে বলা হচ্ছে। এখানে কোন স্টেটমেন্ট ইন্টেলিজেন্টের ক্ষেত্রে, ইন্টেলিজেন্ট ক্যান বি মেজার্ড অনলি থ্রু ইন্টেলিজেন্ট কোয়েশ্চেন, ইন্টেলিজেন্ট শুধুমাত্র পরিমাপ করা যায় আইকিউ এর মাধ্যমে। জেনেটিক প্লে নো রোল ইন ক্রিয়েটিং ইন্ডিভিজুয়াল ডিফারেন্সেস ইন ইন্টেলিজেন্ট, বুদ্ধির ক্ষেত্রে যে ব্যক্তিগত বৈষম্য জেনেটিক মানে বংশগতিক কোনোভাবেই প্রভাব ফেলে না। হাই ইন্টেলিজেন্ট ইজ ওয়ান ডোমেইন,
এনশিওর হাই ইন্টেলিজেন্স ইন আদার ডোমেইন অলসো। এখানে বলা হচ্ছে যে হাই ইন্টেলিজেন্ট উচ্চ বুদ্ধিসম্পন্ন ইজ ওয়ান ডোমেইন, একটি বিষয়ে উচ্চ বুদ্ধিসম্পন্ন। এনশিওর হাই ইন্টেলিজেন্স ইজ আদার ডোমেইন, মানে একটি দিকে বা একদিকে তার উচ্চ বুদ্ধিসম্পন্ন আছে, তার মানে যে প্রত্যেক দিকে তার উচ্চ বুদ্ধিসম্পন্ন হবে, এটা কিন্তু বলা যায় না, কখনোই হতে পারে না এটা। ইন্টেলিজেন্স ইজ মোর দেন দ্য অ্যাবিলিটি টু পারফর্ম ওয়েল ইন স্কুল। ইন্টেলিজেন্স ইজ মোর দেন দ্য অ্যাবিলিটি টু পারফর্ম ওয়েল ইন দ্য স্কুল। বুদ্ধি হয় ইজ মোর দেন দ্য অ্যাবিলিটি, স্কুলে পারফর্ম করার চেয়েও আরও অনেক কিছুকে বোঝায়, সক্ষমতাকে বোঝায়। শুধু তুমি স্কুলে ভালো পারফরমেন্স করলে তা নয়, তার বাইরেও অন্য অন্য জায়গায় যে ভালো পারফরমেন্স বা অ্যাক্টিভিটি করবে সেটাই বলা হচ্ছে ইন্টেলিজেন্স। তাহলে অপশান 4 ইজ কারেক্ট। দ্য এফেক্টিভনেস অফ লার্নিং ইজ conditioned by the degree of intelligence. Intelligence is multidimensional involving several abilities. ইন্টেলিজেন্স হচ্ছে মাল্টি ডাইমেনশনাল, ইন্টেলিজেন্সের বহুমুখী দিক আছে, ইন্টেলিজেন্স হচ্ছে বহুমাত্রিক। এখানে বিভিন্ন ধরনের সক্ষমতা এখানে কাজ করে, কিন্তু সবগুলো কিন্তু ইন্টেলিজেন্ট কোয়েশ্চেন বা টেস্টের মধ্যে দিয়ে সব কিছু পরিমাপ করা সম্ভব হয় না, সেহেতু উত্তর এখানে আবার জেনেটিক প্লে ভূমিকা গ্রহণ করে না বুদ্ধির ক্ষেত্রে, এটাও হতে পারে না। হাই ইন্টেলিজেন্ট একটা বিষয়ে উচ্চ বুদ্ধিসম্পন্ন মানে সে প্রত্যেকটা বিষয়ে উচ্চ বুদ্ধিসম্পন্ন হবে, এটাও বলা যেতে পারে না। তাহলে কারেক্ট অ্যাকশন ইজ 4। আমরা এবার 14, সিইং আ হর্স, একটা ঘোড়া দেখে। 3 years old চাইল্ড এক্সক্লেম, একে 3 বছরের বাচ্চা বিস্মিত হয়ে গেল। ওহ সাচ দ্য বিগ ডগ, ওহ কি সুন্দর একটি বড় কুকুর। অ্যাজ পার যা পিয়াজের থিওরি অফ কগনিটিভ ডেভেলপমেন্ট, দিস রেসপন্স বাই চাইল্ড ইজ অ্যান এক্সাম্পল অল। পিয়াজের থিওরি অনুযায়ী এই শিশুটির যে রেসপন্স করেছে কগনিটিভ ডেভেলপমেন্টের পিয়াজের থিওরি অনুযায়ী শিশুটি যে রেসপন্স করেছে, এটা দিয়ে কি বোঝা যায়? এটা কিসের? অ্যাসিমিলেশন, মেক বিলিভ, অবজেক্ট পারমানেন্স, ডিফার্ট ইমিটেশন। এখানে উত্তর হবে অ্যাসিমিলেশন। এখানে একটা বলে দিই, পিয়াজের ক্ষেত্রে অ্যাসিমিলেশন, অ্যাকোমোডেশন, এই যে সমস্ত কথাগুলো অ্যাডাপ্টেশন বা স্কিমা খুব ভালো করে পড়তে হবে। আর পিয়াজের ক্ষেত্রে এই সমস্তগুলো ক্লিয়ার করলে এখান থেকে একটা কোশ্চেন কিন্তু মোটামুটি পাওয়া যায়। অ্যাসিমিলেশন মানে কি? সে কি আগে বড় একটি প্রত্যেকটা চারপে জন্তুকে সে কুকুর বলে মনে করেছে, কারণ সে তার কুকুর সম্পর্কে প্রথম ধারণা হয়েছে। তাহলে অ্যাসিমিলেট মানে সে নতুন একটা পুরনো জ্ঞান ওর মধ্যে ছিল, আবার নতুন কিছু সে একটা দেখছে, সে বড় কুকুর। এই যে দুটোর মধ্যে একটা ক্রিয়া প্রতিক্রিয়া ওর মধ্যে হতে চলেছে, এইটাকে বলা হয় অ্যাসিমিলেট করা। অ্যাজ পার জাভ পিয়াজের থিওরি অফ কগনিটিভ ডেভেলপমেন্ট, দ্য রেসপন্স গিভেন বাই এ চাইল্ড ইজ অ্যান এক্সাম্পল অফ অ্যাসিমিলেশন। The process of assimilation occurs when we try to change or modify new information to fit into our schema. আমার স্কিমার মধ্যে যে ইনফরমেশনটা ছিল সেই স্কিমার সেটার সঙ্গে যে নতুন একটি আমরা কুকুর সম্পর্কে জানলাম, সেটা ওই স্কিমার সঙ্গে সে ফিট করার চেষ্টা করে, মানে মানে সামঞ্জস্যতা করার চেষ্টা করে, সে মডিফাই বা পরিবর্তনের মধ্যে দিয়ে। হোয়াট উই অলরেডি নো, যেটা আমি আগেই জেনেছি, সেই সম্পর্কিত তথ্যের সঙ্গে এই নতুন যে সে জানছে সেটা মডিফাই বা পরিবর্তন করতে থাকে, সেটার সঙ্গে সে তুলনা করতে থাকে। ইট কিপস দ্য নিউ ইনফরমেশন অর এক্সপিরিয়েন্স অ্যান্ড অ্যাডস টু হোয়াট অলরেডি এক্সিস্ট ইন ইউর মাইন্ড। নিউ এক্সপিরিয়েন্স যেটা সে অর্জন করছে, সে পুরনো এক্সপিরিয়েন্সের সঙ্গে সে অ্যাড করে, পরিবর্তন বা পরিমার্জন করে। এরপরে আসি আমরা, তাহলে উত্তর এখানে একের দাগ অ্যাসিমিলেশন। লেভ ভাইগটস্কি আইডিয়াস ল্যাঙ্গুয়েজ অ্যান্ড থট সাজেস্ট দ্যাট। লেভ ভাইগটস্কি আইডিয়া, এই যে ভাইগটস্কির যে ধারণা, ল্যাঙ্গুয়েজ অ্যান্ড থট সাজেস্ট দ্যাট। ল্যাঙ্গুয়েজ, ভাষা এবং চিন্তন কি সাজেশন দিয়ে থাকে? ল্যাঙ্গুয়েজ গাইডস কগনিটিভ ডেভেলপমেন্ট। ল্যাঙ্গুয়েজ সাধারণত পথপ্রদর্শক কগনিটিভ ডেভেলপমেন্টের, জ্ঞানমূলক বিকাশের। কগনিটিভ ডেভেলপমেন্ট গাইডস ল্যাঙ্গুয়েজ। কগনিটিভ ডেভেলপমেন্ট ল্যাঙ্গুয়েজকে পথ দেখায়। দেয়ার ইজ নো রিলেশন বিটুইন ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কগনিশন। এখানে কগনিশন বা ল্যাঙ্গুয়েজের মধ্যে কোনো রিলেশন নেই। প্রথমটা বলছে ল্যাঙ্গুয়েজ আর কগনিটিভ ডেভেলপমেন্ট, কগনিটিভ ডেভেলপমেন্ট ল্যাঙ্গুয়েজকে দেখায় পথ, আর ল্যাঙ্গুয়েজ কগনিটিভ ডেভেলপমেন্টে বলে। এবার বলছে দুটোর মধ্যে কোনো রিলেশন নেই। 4 নম্বরে, কগনিশন ইজ ইন্ডিপেন্ডেন্ট অফ ল্যাঙ্গুয়েজ। ল্যাঙ্গুয়েজ থেকে
কগনিশন হচ্ছে ইনডিপেন্ডেন্ট, মানে পুরো মুক্ত বা স্বাধীন। আমরা দেখে নিই, উত্তর হচ্ছে 15-1। কারণ ল্যাঙ্গুয়েজ, এখানে অবশ্যই উত্তর হবে হচ্ছে 1-এর দাগ। কারণ ল্যাঙ্গুয়েজ গাইডস কগনিটিভ ডেভেলপমেন্ট। কারণ ল্যাঙ্গুয়েজ অবশ্যই কগনিটিভ ডেভেলপমেন্টকে গাইড করবে। কারণ ল্যাঙ্গুয়েজ যদি আমাদের ভাষায় যদি না থাকে, বা আমরা যদি ভাষার দ্বারা কোনো কিছু চিন্তন না করতে পারি, যা চিন্তাকে যদি প্রয়োগ না করতে পারি, তাহলে আমাদের কগনিটিভ ডেভেলপমেন্ট বা জ্ঞানমূলক বিকাশ কীভাবে সম্পন্ন হবে। সেই জন্য ভাইগটস্কি এই কগনিটিভ ডেভেলপমেন্ট বা সামাজিক তত্ত্বে ভাষাকে কিন্তু উপরের স্তরেই রেখেছেন। তাহলে ল্যাঙ্গুয়েজ গাইড কগনিটিভ ডেভেলপমেন্ট। ল্যাঙ্গুয়েজ অবশ্যই সবসময় কগনিটিভ ডেভেলপমেন্টকে এগিয়ে নিয়ে যাবে, গাইড করে নিয়ে যাবে, পথপ্রদর্শক হবে ল্যাঙ্গুয়েজই। ল্যাঙ্গুয়েজ অ্যান্ড থট, এখানে ল্যাঙ্গুয়েজের জায়গায় পরীক্ষার সময় কিন্তু থটও আসতে পারে, তাহলে এখানে কিন্তু গুলিয়ে ফেললে চলবে না। ক্রিয়েটিভিটি অ্যামং চিলড্রেন ক্যান বি ফ্যাসিলিটেড। যে শিশুদের মধ্যে সৃষ্টিশীলতা ক্যান বি ফ্যাসিলিটেড, কী কী সুবিধা হতে পারে? বাই এনকারেজিং এক্সপ্লোরেশন থ্রু টিচার সেন্ট্রিক পেডাগজি, বাই ড্রিল অ্যান্ড রিপিটেশন, থ্রু ইমিটেশন অনলি। উত্তর হবে 1-এর দাগ, বাই এনকারেজিং এক্সপ্লোরেশন। তাদেরকে এক্সপ্লোরেশন করার, কোনো কিছু এক্সপ্লোর করা বা কোনো কিছু ব্যাখ্যা করে বলা বা আবিষ্কার করা বা প্রকাশ করার উৎসাহিত করা তাদের মধ্যে। থ্রু টিচার সেন্ট্রিক প্যাডাগজি। টিচার সেন্ট্রিক প্যাডাগজি কখনোই হয় না। কোনো প্রশ্ন, পরীক্ষার সময় কোনো প্রশ্নে যদি টিচার সেন্ট্রিক কথা যদি থাকে বা নেগেটিভ সেন্সে থাকবে, ওটা কখনোই টিচার সেন্ট্রিক প্যাডাগজি বা টিচার সেন্ট্রিক পড়াশোনা বর্তমান এডুকেশনের যুক্ত নয়। বাই ড্রিল আর রিপিটেশন, অনুশীলন বা পুনর্বার ব্যবহার। থ্রু ইমিটেশন অনলি, অনুকরণের মধ্য দিয়ে। তাহলে ক্রিয়েটিভ এবং চিলড্রেন ক্যান বি ফ্যাসিলিটেড বাই এনকারেজিং এক্সপ্লোরেশন। উত্তর হয়ে যাবে 16-1। ডিসক্যালকুলিয়া ইন ডাইরেক্টলি অ্যাসোসিয়েটেড উইথ, আমরা এখানে সবাই জানি ডিসক্যালকুলিয়া, ডিসথেমিয়া, ডিসক্যালকুলিয়া, ডিসলেক্সিয়া আমাদের সাধারণত পড়াশুনোর সঙ্গে, আর ডিসক্যালকুলিয়া আমাদের হচ্ছে গণিতের সঙ্গে, যোগ গুণ ভাগ বা গাণিতিক অপারেশন। আর ডিসগ্রাফিয়া লেখার যে ডিসঅ্যাবিলিটি থেকে থাকে, তো ডিসক্যালকুলিয়া এখানে ম্যাথামেটিক্যাল অপারেশনের কথা যেখানে আছে সেটাই আমরা উত্তর করব। ডিফিকাল্টি ইন লার্নিং অফ ম্যাথামেটিক্যাল কনসেপ্ট, এই রিলেটেড আমি বিস্তারিত বিভিন্ন রকম এই যে ডিসক্যালকুলিয়া, ডিসথেমিয়া, ডিসপ্যারিক্সিয়া, এই সমস্ত যত ধরনের পড়াশোনা গঠিত একটা রিটেনশন আছে সেগুলো আমি দিয়ে দেবো। কগনেটিভ এবং এটা হয়ে গেছে ডিসক্যালকুলিয়া। এবার হচ্ছে প্রশ্ন নম্বর 18। রাইট টু এডুকেশন অ্যাক্ট 2009 has a provision of reservation of seats in private schools for admission of students from economically weaker section, EWS. EWS রাইট টু এডুকেশন 2009 অনুযায়ী রিজার্ভেশনদের জন্য যে প্রাইভেট স্কুলে অ্যাডমিশনের জন্য রিজার্ভেশনের যে একটা প্রভিশন আছে, সেই প্রভিশন ইকোনমিক উইকার সেকশনদের জন্য। In order to make this student successful, a teacher should use pedagogy based on একজন টিচার ইন অর্ডার টু মেক দিস স্টুডেন্ট সাকসেসফুল, একটা স্টুডেন্টকে সাফল্য করে তুলতে বা সাফল্যিত এই ধরনের স্টুডেন্টগুলো থেকে সফলতা নিয়ে আসছে, টিচার শুড ইউজ প্যাডাগজি বেস। কিসে, কোন ধরনের মনস্তত্ত্ব এখানে ব্যবহার করবে? এখানে উত্তর হয়ে যাবে ইকুইটি। ডিসক্রিমিনেশন মানে পৃথকীকরণ বা বৈষম্যতা। সিগ্রিগেশন, এখানেও পার্থক্য করা। ইকুইটি মানে সমতা, আর ইকুয়ালিটি মানে সমতা, আর ইকুইটি মানে সাম্যর ব্যাপার এখানে নিয়ে আসবে। ন্যায় বা সাম্যের ব্যাপার এখানে নিয়ে আসবে ইকুইটি। উত্তর হয়ে যাবে ইকুইটি। 19-এর দা, ইন অ্যান ইনক্লুসিভ ক্লাসরুম, অন্তর্ভুক্তিমূলক ক্লাসরুমে ইনফরমেশান শুড বি প্রেজেন্টেড ইন। ইনফরমেশান তথ্যগুলো কীভাবে স্থাপন করা হবে? টেক্সচুয়াল ফর্ম অনলি, মানে পড়ার আকারে। টেক্সচুয়াল মানে বই আকারে। ভিজুয়াল ফর্ম অনলি, দৃশ্যগত আকারে, দৃশ্যনগত আকারে। দর্শন, ভার্বাল মানে বাচনিক। আর মাল্টিপল মানে বহুবিধি তত্ত্ব, মানে বহুমুখীভাবে। মাল্টিপল মানে এখানে একটা ইনক্লুসিভ এডুকেশনে তো বিভিন্ন ধরনের ছেলে মেয়ে থাকে, ভীষণ এগিয়ে থাকা ছেলে মেয়ে, পিছিয়ে পড়া ছেলে মেয়েরা এখানে থাকে। সেহেতু মাল্টিপল ফর্ম, বহুমুখী প্রসেসে এদেরকে পড়াশুনো না করালে এদের কিন্তু পড়াশুনোয় খুব একটা উন্নতি হবে না। সেই জন্য এখানে মাল্টিপল ফর্মসটা এখানে উত্তর হবে।
In an inclusive classroom, information should be presented in multiple forms or multiple means of representation. Multiple forms বা অপশানে থাকতে পারে multiple means of representation due to diverse learners. Some may grasp concepts through visual aids while some may be comfortable through oral text. এবার আসি কুড়ির দাগে। অ্যাকর্ডিং টু কন্টেম্পোরারি পলিসিস অফ এডুকেশনের সমসাময়িক নীতি অনুযায়ী হুইচ অফ দ্য ফলোয়িং ইজ দ্য মোস্ট সাজেস্টেড মডেল অফ স্কুলিং ফর চিলড্রেন উইথ ডিসঅ্যাবিলিটিস। ডিসঅ্যাবিলিটিস মানে অসক্ষম শিশুদের ক্ষেত্রে নিচের কোনটি স্কুলের একটি মডেল হিসেবে কাজে লাগবে? মডেল অফ স্কুলিং ফর চিলড্রেন, শিশুদের স্কুলের একটা মডেল হিসেবে কাজে লাগবে নিচের কোনটি? অনলি ভোকেশনাল এডুকেশন, এখানে ভোকেশনাল এডুকেশন প্রদান করা হবে। ইনক্লুসিভ এডুকেশন, অন্তর্ভুক্তিমূলক শিক্ষা। সেপারেট এডুকেশন, আলাদাভাবে শিক্ষা। ইন্টিগ্রেটেড এডুকেশন, সুসংবদ্ধ বা সংহত এডুকেশন। আমরা সবসময় জানি এরকম ধরনের পিছিয়ে পড়া ছাত্রছাত্রী ডিসঅ্যাবিলিটিস পার্সেন্টের জন্য অবশ্যই আমরা ইনক্লুসিভ এডুকেশন উত্তর করব। শিশুদের স্কুলমুখী করার জন্য, তাহলে ডিসঅ্যাবিলিটি শিশুদের স্কুলমুখী করার জন্য, স্কুলের কাজকর্ম দক্ষ করে তোলার জন্য অবশ্যই তাদেরকে ইনক্লুসিভ এডুকেশন নিয়ে নেবো। এখানে অনেক লার্নিং অপরচুনিটি থাকে দলের মধ্যে দিয়ে, কারণ একটা শিশু পিছিয়ে থাকলে সে কিন্তু আস্তে আস্তে দলগত শিক্ষার মধ্য দিয়ে সে তাদের পর্যায়ে যাওয়ার সর্বদাই চেষ্টা করবে, সে যতই ডিসঅ্যাবিলিটি সম্পন্ন হয়। হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট কারেক্ট অ্যাবাউট দ্য লার্নিং প্রসেস? লার্নিং প্রসেস সম্পর্কে কোনটা সঠিক নয়? এখানে নট আছে, বারবার বলবো এই নট কিন্তু আমরা গুলিয়ে ফেলি। কোনো প্রশ্নে যদি নট থাকে আমরা নটটাকে দরকার হয় ঢেকে রাখবো, আমরা পজিটিভ সেন্সে উত্তরগুলো খুঁজে বার করব। যেটা নেগেটিভ সেন্সে উত্তর যেটা নেগেটিভ উত্তর থাকবে সেটাকে আমরা এখান থেকে আউট করে দেবো। সেই জন্য সবসময় নট থাকলেও আমরা উত্তরগুলো পজিটিভ সেন্সে খুঁজবো। দেখো আমরা পজিটিভ সেন্সে উত্তর খুঁজি। লার্নিং ইজ কন্টিনিউয়াস প্রসেস, অবশ্যই লার্নিং একটা ধারাবাহিক প্রক্রিয়া বা নিরবিচ্ছিন্ন ধারাবাহিক প্রক্রিয়া, এটা সত্য। ইরর অ্যান্ড মিস্টেক আর ইরিলেভেন্ট ইন দ্য প্রসেস অফ লার্নিং। ইরর আর মিস্টেক মানে ভুল করা এবং মিস্টেক কোনো কিছু মিস করা, বাদ দেওয়া। আর ইররিলেভেন্ট ইন দ্য প্রসেস অফ লার্নিং, লার্নিংয়ের ক্ষেত্রে একটি অবান্তর ম্যাটার। লার্নিং ইজ বেসড অন পার্সোনাল অ্যান্ড লার্নিং সাধারণত ব্যক্তিগত অ্যান্ড পরিবেশগত ফ্যাক্টরের উপরে নির্ভর করে। লার্নিং টেক্স প্লেস ইন এ স্পাইরাল ম্যানার অ্যান্ড নট ইন লাইনার ম্যানার। লার্নিং সবসময় স্পাইরাল ম্যানারে যায়। স্পাইরাল বলতে কি? প্যাঁচানো যেটাকে বলা হয়, যেটা যেমন স্প্রিং যেমন প্যাঁচানো থাকে সেটাকে বলা হয় স্পাইরাল, মানে আর লাইনার হচ্ছে সরল রৈখিক, আর স্পাইরাল মানে হচ্ছে একটা বাঁকানো টাইপের। তো স্পাইরাল বা লাইনার ম্যানার টেক প্লেস, কিন্তু এখানে এটাও ঠিক। আবার লার্নিং বেসড অন পার্সোনাল এনভায়রনমেন্ট ফ্যাক্টর, এটাও ঠিক। কিন্তু এখানে ইরর আর মিস্টেক ইররিলেভেন্ট ইন দ্য প্রসেস অফ লার্নিং। ইরর আর মিস্টেক কিন্তু লার্নিং প্রসেস থেকে একটা আলাদা জিনিস নয়। ইরর অ্যান্ড মিস্টেক লার্নিংয়ের একটি অংশ মাত্র বলা যেতে পারে। তাহলে এখানে বলা যেতে পারে মিস্টেক প্রোভাইডস লার্নার উইথ এ বুস্ট ইন কনফিডেন্স অ্যান্ড সেলফ স্টিম বিকজ দে আর এম্পাওয়ার্ড টু ফাইন্ড দেয়ার ওন সলিউশন। এখানে বলা হচ্ছে যে মিস্টেকের মধ্য দিয়ে একটা ছাত্র সে তার ভুলটা বুঝতে পারে বা কীভাবে সে সলিউশন করবে সেটাও বুঝতে শেখে। সেই বা তাদের কনফিডেন্স বা সেলফ স্টিম সে আত্মসম্মান বা ওর আত্মজ্ঞান সে বাড়তে থাকে, এই কনফিডেন্স বাড়তে থাকে। এই একবার ভুল করলে সে বারবার সেটা সলিউশন করে দেয়, তার সেই কোশ্চেনটার প্রতি তার কনফিডেন্স চলে আসে যে আমি আর ভুল করবো না ভবিষ্যতে। Repeatedly telling the child that she is not capable of learning is like to রিপিটেডলি টেলিং, তাকে বারবার বলা হচ্ছে তুমি এটার জন্য সক্ষম নয়, সে শিখনের জন্য তুমি সক্ষম নয়। এটা বললে সেই শিশুর মধ্যে কী ধরনের প্রভাব পড়ে? ডিমোটিভেট দ্য চাইল্ড টু লার্ন, শিশুকে ডিমোটিভেট করা হয়। ফার্স্টেন দ্য পেস অফ লার্নিং ফর চাইল্ড, তাদের সেই শেখার জন্য তাদের মধ্যে গতি বাড়ে। মোটিভেট দ্য চাইল্ড টু লার্ন, শিক্ষার জন্য তাদেরকে মোটিভেট করা হয়। হ্যাভ নো এফেক্ট অন চাইল্ড লার্নিং কোনো এফেক্ট পড়ে না। একটা বাচ্চাকে তুমি যদি সবসময় বলা হয় তুমি পারবে না, তোমার দ্বারা সম্ভব নয়, তুমি এটা পারবে না, সে একবার ভুল করলো, তার দুবার ভুল করলো, তারপরে যে তাকে বারবার বলা হচ্ছে তুমি পারবে না, সে কিন্তু ডিমোটিভেট হয়ে পড়াশোনা থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে। তাহলে উত্তর হবে হচ্ছে 22-1।
Tell the child that she is not capable of learning, it will be decrease child natural interest in learning experience. সে লার্নিং এক্সপিরিয়েন্সের ন্যাচারাল ইন্টারেস্ট বা ডিমোটিভেট হয়ে যাবে। এবার আসি আমরা 23 দা প্রবলেম সলভিং স্কিল ক্যান বি এনহ্যান্সড বাই সলভিং স্কিলটা সমস্যা সমাধানের দক্ষতা কীভাবে বাড়ানো যেতে পারে। ফিক্সেশিং অন কনভেনশনাল ইউজ অফ ম্যাটেরিয়ালের যে প্রথাগত ইউজ, কোনো একটা উপাদানের প্রথাগত শিক্ষার মধ্যে দিয়ে যে ম্যাটেরিয়ালকে ব্যবহার করা। রিপ্রেজেন্টিভ প্রবলেমস ইজ স্ট্যান্ডার্ডাইজ ফরমেশন। রিপ্রেজেন্টিভ প্রবলেম কোনো সমস্যাকে একটা আদর্শ ফরম্যাটে প্রতিনিধি করা বা প্রয়োগ করা। কনসিডারেড অল্টারনেটিভ ওয়েবস অফ সলিউশনের একটা অন্য কোনো অল্টারনেটিভ পথ খুঁজে বার করা। রোট মেমোরাইজেশন মানে অনর্থক অর্থ না বুঝে মুখস্থ করা। তাহলে প্রবলেম সলভিং স্কিলকে এনহান্স করার জন্য অবশ্যই বিভিন্ন সমস্যা সমাধানের বিভিন্ন অল্টারনেটিভ পথ খুঁজে বার করতে হবে। এটা নাহলে ওটা নাহলে এটা, এরকম ধরনের পথ খুঁজে বার করতে হবে। তাহলে উত্তর হয়ে যাবে 23-3। টু টিচ আ কনসেপ্ট টু স্টুডেন্ট ইন প্রাইমারি গ্রেডস, প্রাইমারি লেভেলের কোনো ছাত্রছাত্রীদের টিচ আ কনসেপ্ট টু স্টুডেন্টের কোনো কনসেপ্ট শিক্ষা দিতে গেলে শেখাতে গেলে হুইচ অফ দ্য ফলোয়িং সিকোয়েন্স অফ রিপ্রেজেন্টেড অফ কন্টেন্ট ইজ মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট, নিচের কোন সিকোয়েন্সটি সবচেয়ে অ্যাপ্রোপ্রিয়েট হতে পারে। এখানে বলছে সিম্বল প্রতীক, পিকচার ছবি অ্যান্ড কংক্রিট ম্যাটেরিয়াল মূর্ত উপাদান। তারপরে বলছে এই প্রত্যেকটার মানে এই আমি এবার দেখে নিই অপশানে কী আছে। পিকচার, সিম্বল, কংক্রিট ম্যাটেরিয়াল। সিম্বল, কংক্রিট ম্যাটেরিয়াল অ্যান্ড পিকচার। কংক্রিট ম্যাটেরিয়াল, পিকচার অ্যান্ড সিম্বল। ধরে নাও প্রথমে যদি তাদের সামনে একটা প্রতীক এনে দাও, সেই প্রতীকটা তার মাথায় ঢুকবে না, বা প্রথমেই যদি তার সামনে একটা ছবি এনে দাও কিছুটা হলেও তার মাথায় ঢুকবে। কিন্তু সবচেয়ে একটা জিনিস বুঝে দেখো তো, তার সামনে যদি সেই মূর্ত বস্তুটা উপাদানটা অরিজিনাল হাজির করে দাও, সে কিন্তু সেইটা সম্পর্কে কিন্তু আরও ভালো বুঝতে পারবে। কারণ একটা শিশুকে আমি ক্লাসে পুতুল সম্পর্কে পড়াচ্ছি, ডল, তো আমি পুতুলের ছবি রেখে দিলাম, সে তার চেয়ে যদি আমি একটা দোকান থেকে পুতুল কিনে নিয়ে তার সামনে রাখি, সে কিন্তু পুতুল সম্পর্কে ভালো কনসেপ্ট তৈরি করতে পারবে। সেই জন্য প্রথমে আছে কংক্রিট ম্যাটেরিয়াল, তারপরে পিকচার, তারপরে আমরা সিম্বল যাবো, মূর্ত থেকে বিমূর্তর দিকে আমরা এগিয়ে যাব। তাহলে 24-4 হলো সঠিক উত্তর। এবার আসি আমরা 25 দাগ। ক্লাসরুম এনভায়রনমেন্ট হ্যাজ এ সিগনিফিকেন্স অল চিলড্রেন লার্নিং টু ইনকালকেট আ কালচার অফ মাস্টারি ওরিয়েন্টেড লার্নিং। ক্লাসরুম ও এনভায়রনমেন্ট, এই যে শ্রেণীকক্ষ সম্পর্কিত যে পরিবেশ আছে, সিগনিফিকেন্স ছিল একটি গুরুত্বপূর্ণ অন চিলড্রেন লার্নিং, শিশুদের শেখার ক্ষেত্রে ক্লাসরুম এনভায়রনমেন্ট হ্যাজ এ সিগনিফিকেন্স অন চিলড্রেন লার্নিং। শিশু শিক্ষার ক্ষেত্রে ক্লাসরুম পরিবেশ একটি গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়ে থাকে। টু ইনকালকেট আ কালচার অফ মাস্টারি ওরিয়েন্টেড লার্নিং, অ্যান্ড এটা একটা মাস্টারি ওরিয়েন্টেড লার্নিং বলা যেতে পারে। লার্নিং দ্যাট ফোকাস অন আন্ডারস্ট্যান্ডিং, শিক্ষণটা কীভাবে বোঝানো যেতে পারে বা আন্ডারস্ট্যান্ডিং বা বোধগম্য করে তোলার জন্য ক্লাসরুম এনভায়রনমেন্ট শুড বি, ক্লাসরুমের পরিবেশ কেমন হওয়া উচিত। পারফরমেন্স ওরিয়েন্টেড, কম্পিটিটিভ অ্যান্ড ইন্ডিভিজুয়ালিস্টিক, টিচার ডোমিনেটেড অ্যান্ড কোঅপারেটিভ অ্যান্ড কোলাবোরেটিভ। সবচেয়ে পজিটিভ পয়েন্ট কী বলছে, কোঅপারেটিভ, সহযোগিতা সম্পন্ন হওয়া, একে অপরকে সহযোগিতা করার জন্য এগিয়ে যাওয়া, বা কোলাবোরেটিভ হওয়া, এটাই সবচেয়ে সঠিক উত্তর হতে পারে। সহযোগিতা সম্পন্ন হওয়া একে অপরের সঙ্গে। পারফরমেন্স ওরিয়েন্টেড মানে পারফর্ম করা। কম্পিটিটিভ অ্যান্ড ইন্ডিভিজুয়ালিস্টিক, প্রতিযোগিতামূলক বা ব্যক্তিগতমূলক কখনোই হবে না। টিচার ডোমিনেটেড, টিচার দ্বারা ডোমিনেটেড হবে, টিচার প্রভাবশালী হবে, কখনোই হবে না। তাহলে কোঅপারেটিভ, সহযোগিতা সম্পন্ন হওয়া। 25-4 হলো সঠিক উত্তর। 26 দাগ। হুইচ অফ দ্য ফলোয়িং ইজ এ কারেক্ট স্টেটমেন্ট ইন কন্টেক্সট অফ লার্নিং, লার্নিংয়ের দিক থেকে নিচের কোনটি সঠিক বলা হচ্ছে। তাহলে আমরা সঠিক খুঁজবো, তার আগে নেগেটিভগুলো এক এক করে বাদ দিতে থাকবো। এক্সামিনেশন ইজ দ্য আলটিমেট গোল অফ লার্নিং, একটা শিক্ষার কি শেষ বা চূড়ান্ত লক্ষ্য কি এক্সামিনেশন, পরীক্ষা? কখনোই হতে পারে না। লার্নিং ইজ এ প্যাসিভ প্রসেস, শিক্ষণ একটি মানে প্যাসিভ প্রসেস, নিষ্ক্রিয় প্রক্রিয়া। ইট ডাজ নট রিকোয়ার এনগেজমেন্ট অফ লার্নার্স, এখানে লার্নারদের অন্তর্ভুক্ত করার প্রয়োজন হয় না। কখনোই হতে পারে এটা না। ইমোশন হ্যাভ নো ইনফ্লুয়েন্স অন দ্য প্রসেস অফ লার্নিং, ইমোশন মানে আমাদের যে প্রক্ষোভ, আবেগ,
হ্যাভ নো ইনফ্লুয়েন্স, কোনো প্রভাবিত করে না অন দ্য প্রসেস অফ লার্নিংয়ের কোনো প্রসেসে ইমোশন প্রভাবিত করে না, এটাও হতে পারে না উত্তর। লার্নিং ইজ এ কমপ্লেক্স প্রসেস হুইচ রিকোয়ার্স অ্যাক্টিভ এনগেজমেন্ট অফ লার্নার্স। লার্নিং একটি জটিল প্রক্রিয়া, এখানে শিক্ষার্থীদের অ্যাক্টিভভাবে অংশগ্রহণ খুবই প্রয়োজন। দ্য মোর চিলড্রেন আর ইনভলভ ইন টিচিং লার্নিং প্রসেস দ্য গ্রেটার কনসেন্ট্রেশন দে আর অ্যাবল টু অ্যাটেইন। যদি এই টিচিং লার্নিং প্রসেসে যদি অনেক শিশুরা যদি অংশ নিয়ে থাকে তাহলে সেই কনসেন্ট্রেশন বাড়বে, প্রত্যেকটা ছাত্রছাত্রীর বা পড়াশুনোয়ও কিন্তু মনোযোগ বেড়ে যাবে। এবার আছে 27 দাগ, সোশিও কনস্ট্রাকটিভিস্ট ভিউ অফ লার্নিং। সামাজিক নির্মিতবাদ অফ লার্নিংয়ের সামাজিক নির্মিতবাদ দিক। এমফ্যাসিস অন দ্য ইম্পর্টেন্স অফ ড্যাশ ইন প্রসেস অফ লার্নিং। জোর দেয় অন দ্য ইম্পর্টেন্স অফ ড্যাশ ইন প্রসেস অফ লার্নিংয়ের কোন পদ্ধতির উপর এই গুরুত্ব বেশি করে আরোপ করে। সোশিও কনস্ট্রাকটিভ ভিউ অফ লার্নিং। সোশিও কনস্ট্রাকটিভ ভিউ মানে আমরা এখানে বলতে পারি সোশিও কনস্ট্রাকটিভ ভিউ হচ্ছে লেভ ভাইগটস্কির কথা এখানে একদম প্রথমেই আমার মনে আসবে। তো লেভ ভাইগটস্কি রিওয়ার্ড বা পানিশমেন্টের কথা কখনোই বলেনি, হেরিডিটি অনলি পরিবেশের কথা কখনোই বলেনি, ইনফ্লেক্সিবল পেডাগজিক্যাল অ্যাপ্রোচ, তিনি ইনফ্লেক্সিবল বা অনমনীয়, যেটাকে কখনো পরিবর্তন করা যায় না সেটাকেই বলছে ইনফ্লেক্সিবল পেডাগজিক্যাল কথাও তিনি বলেননি। অবশ্যই তিনি ইন্টারেকশনস মিথস্ক্রিয়ার কথা, যা বারবার কিন্তু ওনার মানে এর মধ্যেই সামাজিক মিথস্ক্রিয়ার কথা কিন্তু তিনি বারবার তুলে ধরেছেন, সেই জন্য এখানে উত্তর হবে ইন্টারেকশন। দ্য সোশিও কনস্ট্রাকটিভ ভিউ অফ লার্নিং এমফ্যাসাইজ অন দ্য ইম্পর্টেন্স অফ ইন্টারাকশন ইন দ্য প্রসেস অফ লার্নিং। It is a sociological theory according to which human development is socially situated and knowledge is constructed through interaction with others. সোশিওলজিক্যাল থিওরি বারবার বলছে এই সামাজিক তত্ত্বটা সমাজের বিভিন্ন মানুষের সঙ্গে বা বিভিন্ন মানুষের সঙ্গে ইন্টারাকশান মিথস্ক্রিয়ার ফলে এখান থেকে নলেজ নির্মাণ করা যায় বা বিভিন্ন পরিস্থিতি থেকে নলেজ অর্জন করা যায়, জ্ঞান অর্জন করা যায়। এই যে মিথস্ক্রিয়ার ফলেই কিন্তু এই সোশিও কনস্ট্রাকটিভ ভিউটা দাঁড়িয়ে আছে। হুইচ অফ দ্য ফলোইং ইজ এ কারেক্টলি ম্যাচড পেয়ার অফ ইনফ্লুয়েন্সার অ্যান্ড সোর্স অফ মোটিভেশন। মোটিভেশনের সোর্স কী বা ইনফ্লুয়েন্সার কী? ইনফ্লুয়েন্সার মানে কি? যে তোমাকে উদ্দীপ্ত করে তোলে, ইনফ্লুয়েন্সার। যাতে সোশ্যাল মিডিয়ার ইনফ্লুয়েন্সার কাকে বলে? সোশ্যাল মিডিয়ায় ভালো ভালো কন্টেন্ট লিখে সোশ্যাল মিডিয়ায় যারা বিভিন্ন রকম যাদের সোশ্যাল মিডিয়া আছে তাদেরকে উদ্দীপ্ত করে তোলা বা তাদেরকে প্রভাবিত করা, সেটাকে বলে ইনফ্লুয়েন্সার। এখানে বলছে কোনটা হচ্ছে মোটিভেশনের ইনফ্লুয়েন্সার বা সোর্স হতে পারে। সেলফ ফুলফিলমেন্ট অ্যান্ড এক্সট্রিনসিক মোটিভেশন। এক্সট্রিনসিক মানে কি? বহিরাগত মোটিভেশন, বাইরে থেকে তোমাকে কোনো কিছু প্রেশার দিচ্ছে তাই তুমি সেই কাজটা সম্পন্ন করছো, তোমার ভিতর থেকে কোনো কাজটা আসছে না। বা সেলফ ফুলফিলমেন্ট মানে কি? নিজের আত্মপরিপূর্ণতা। কিউরিওসিটি, আগ্রহ, ইন্ট্রিনসিক মোটিভেশন। কিউরিওসিটি মানে নিজের মধ্যে আগ্রহ বা মোটিভেশনটা ভিতর থেকে আসছে। ক্যাশ প্রাইজ, তোমাকে কেউ পুরস্কার বা টাকা দেবে তাই তুমি খেলা করছো। ইন্ট্রিনসিক মোটিভেশন, ক্যাশ প্রাইজ দেবে তাই তোমার ভিতর থেকে মোটিভেশন আসছে। ইন্টারেস্ট, এক্সট্রিনসিক, ইন্টারেস্ট আগ্রহ আছে কিন্তু বাইরে থেকে মোটিভেশনটা আসে, কিন্তু এখানে উত্তর হবে 2 নম্বর অপশান। কারণ কিউরিওসিটি তোমার মধ্যে আগ্রহ আছে, অ্যান্ড ইন্ট্রিনসিক মোটিভেশন মানে কি? তোমার মধ্যে মোটিভেশনটা স্বকীয় মোটিভেশন, যেটা তোমার ভিতর থেকে আসছে। কিউরিওসিটি, আগ্রহ ভিতর থেকে আসে, তাহলে উত্তর হবে 28-2। এবার আসে 29 দাগে বলছে টু ফ্যাসিলিটেট কনসেপচুয়াল আন্ডারস্ট্যান্ডিং অ্যামং স্টুডেন্ট আ টিচার শুড। কনসেপচুয়াল আন্ডারস্ট্যান্ডিংয়ের জন্য ধারণামূলক বোধগম্যতা এবং স্টুডেন্ট ছাত্রছাত্রীদের মধ্যে এই টিচার শুড, একজন টিচার কী করবে? ধারণা তৈরি করার জন্য এবং স্টুডেন্ট ধারণার মধ্যে দিয়ে বোঝানোর জন্য স্টুডেন্টের মধ্যে এই টিচার কী করবে? টু ফ্যাসিলিটেট কনসেপচুয়াল আন্ডারস্ট্যান্ডিংয়ের জন্য এবং স্টুডেন্ট এ টিচার শুড প্রোভাইড অপরচুনিটিস টু মেক কানেকশন বিটুইন হোয়াট হ্যাজ বিন প্রেজেন্টেড অ্যান্ড হোয়াট দে নো অলরেডি। এখানে বর্তমানে কী অবস্থান আছে বা তারা কি জানে সেটাকে তুলে ধরা হবে। এনকারেজ স্টুডেন্ট টু লার্ন থ্রু রোড মেমোরাইজেশন মানে কি? অর্থহীন মুখস্থের মধ্যে দিয়ে একটা কনসেপচুয়াল আন্ডারস্ট্যান্ডিং কখনোই সম্ভব না। ধারণাগত বোধগম্য মানে কোনো কিছুকে ধরো তোমাকে বিদ্যালয়ে
কোনো কিছু টিচার বোঝানো হচ্ছে। এই যে বর্তমান যে প্যারিস অলিম্পিক চলছে, সেই প্যারিস অলিম্পিকটা কি একটা প্রায় ক্লাস চতুর্থ শ্রেণীতে টিচার বোঝাচ্ছে, তাহলে একটা ধারণা বা কনসেপ্টের মধ্যে দিয়ে তো বোঝাতে হবে। তাহলে কি সেই প্যারিস অলিম্পিক সঙ্গে 2 পাতা নোট মুখস্থ করিয়ে সে ঠিকঠাক বোঝাবে? তা নয় কিন্তু। নট ইনক্লুড এক্সাম্পল অ্যান্ড নো এক্সাম্পল ইন দ্য ডিসকাশন অফ কনসেপ্ট, সেই কনসেপ্টটা আলোচনা করার সময় নট ইনক্লুড এক্সাম্পল, কোনো এক্সাম্পল দেওয়া হবে না। প্রোভাইড অপরচুনিটি টু মেক কানেকশন বিটুইন হোয়াট হ্যাজ বিন প্রেজেন্ট অ্যান্ড হোয়াট দে নো অলরেডি। তারা ওই অলিম্পিক সম্পর্কে কী জানে বা তাদের সম্পর্কে তাদের সামনে কী প্রেজেন্ট আছে সেটার মধ্যে কানেকশন তৈরি করে কিন্তু সেই অপরচুনিটিটা বাড়ানো যেতে পারে সেই কনসেপচুয়াল আন্ডারস্ট্যান্ডিংয়ে। রিলাই অনলি অন লেকচার আর মেথড ফর টিচিং। লেকচার প্রাইমারি স্কুলে পড়াশোনার ক্ষেত্রে লেকচার মেথড কোনোভাবেই আসবে না, তাই লেকচার মেথডের উপরে কখনোই নির্ভর করতে পারে না। তাহলে কানেকশান বিটুইন হোয়াট হ্যাজ বিন প্রেজেন্টেড, কী সামনে প্রেজেন্ট আছে, অ্যান্ড দে নো অলরেডি, তারা কি জানে। তাহলে হ্যাজ বিন প্রেজেন্টেড বলতে কি, হ্যাজ বিন প্রেজেন্টেডের কথা বলতে এখানে আমি অলিম্পিকের ক্ষেত্রে কী উদাহরণ দিতে পারি, যে মানু ভাকার একটা পুরস্কার পেয়েছে, এই পুরস্কারের ছবিটা তাদের সামনে এনে হাজির করা হলো এবং অলিম্পিক সম্পর্কে বিভিন্ন রকম কনসেপ্ট বা তারা কী জানে সেগুলো জানা হলো, নিয়ে একটা সংযোগ স্থাপন তৈরি করা হলো। এইভাবে কিন্তু তারা শিখতে পারে। 30 দাগ, হুইচ অফ দ্য ফলোয়িং ফ্যাক্টরস ইনফ্লুয়েন্স লার্নিং। লার্নিংয়ের জন্য নিচের কোনগুলো হচ্ছে প্রভাবিত করে, আমরা দেখে নিই। মোটিভেশন, অবশ্য মোটিভেশন, আগ্রহ তো লার্নিংয়ের জন্য গুরুত্বপূর্ণ জিনিস। আগ্রহ না থাকলে তুমি পড়বে কী করে। সোশ্যাল কন্টেন্ট, সামাজিক কন্টেন্ট বা সামাজিক বিষয়বস্তু সম্পর্কে আপনার ধারণা, সামাজিক বিষয়বস্তু সম্পর্কে আপনার যদি ধারণা না থাকে তাহলে আপনি পড়বেন কী করে। ইমোশন, আপনার মধ্যে প্রক্ষোভ তো অবশ্যই থাকতে হবে। প্যাডাগজিক্যাল অ্যাপ্রোচ, আপনার মধ্যে প্যাডাগজিক্যাল অ্যাপ্রোচ, মনস্তাত্ত্বিক একটা অভিমুখ আপনার মধ্যে থাকতে হবে। তাহলে এই 4টে অপশানেই কিন্তু পজিটিভ দিক। তাহলে A B C D এই 4টেই এখানে উত্তর হবে। এবার আমি এই যে 30টা কোশ্চেন পড়িয়েছি এর উত্তর বলেছি। এরকম ধরনের প্রতিটা আমি ক্লাস কিন্তু আপনাদের সামনে নিয়ে আসব। কিন্তু একটা জিনিস আমাদের এখানে একটু মনে রাখার বিষয় আছে, যে প্র্যাকটিস মেক্স আ ম্যান পারফেক্ট। অবশ্যই এমসিকিউ খুব ভালো করে প্র্যাকটিস করতে হবে। এমসিকিউ প্র্যাকটিস না করলে হবে না। আর বিশেষ করে এই সিটেক ধরনের এমসিকিউগুলো যদি আমি বারবার প্র্যাকটিস করি তাহলে কিন্তু আমার প্যাডাগজির পথে ভয় কেটে যাবে। আর আমি প্রশ্নর সঙ্গে উত্তর বলে দিয়ে ডিটেলসেও একটু বুঝিয়ে দিচ্ছি। আর আরও একটা জিনিস মনে রাখতে হবে, যে কনসেপ্ট যদি আমি ক্লিয়ার করতে পারি আর প্র্যাকটিস সেট করে বেশি করে যদি কনসেপ্ট ক্লিয়ার করতে পারি তাহলে কিন্তু আমাদের ডিরেক্ট কোশ্চেন কমন পড়বে। আর প্যাডাগজি উত্তর করার সময় বা এই সিডিপি উত্তর করার সময় সবসময় পজিটিভ দিকটা উত্তর দেবো, পজিটিভ দিক, কখনোই নেগেটিভ সাইডে আমি উত্তর করব না। নট, কোনো বাক্যে নট, কোনটি সত্য কোনটি মিথ্যা, নট এটা কিন্তু খুবই গুলিয়ে ফেলে। এটা কিন্তু আমরা মাথায় রাখবো যেন এই নট আর ইনকারেক্ট আর কারেক্ট আমাদের জন্য গুলিয়ে না ফেলে। এই হলো আজকের ক্লাস। অবশ্যই পরবর্তীতে আমি আরও একটা সাল নিয়ে আপনাদের সামনে আসব। আমার ক্লাসের এমসিকিউগুলো এই যে বাংলায় বলছি তোমরা, কারণ বাংলায় সিটেটের ভালো ম্যাটেরিয়াল বাইরে পাওয়া যায় না, বা বাংলায় সিটেটের এই যে প্রিভিয়াস বিস্তারিত পাওয়া যায় না, সেই জন্য আমি আপনাদের সামনে এই বিস্তারিত নিয়ে এসেছি। সঙ্গে থাকবেন অবশ্যই। আমার পড়াশোনাটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। আর যদি কোনো ত্রুটি থাকে বা আপনাদের কোনো ডিমান্ড থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। সেই ভুল কাজটা কিন্তু করবেন না, তাহলে আমি পরবর্তীকালে আমাকে সুন্দর করে আমি ইমপ্রুভ করে আরও সুন্দর ভিডিও আপনাদের সামনে নিয়ে আসবো আর নোটগুলো প্রোভাইড করতে পারবো। ধন্যবাদ।